মর্যাদা চক্রের সম্মানিত অতিথি, বাংলাদেশ থেকে আগত সাধু বাবার শ্রীভক্ত পদ্মাসন সিংহ মহাশয়, বোম্বে থেকে আগত শ্রী সাধু ঠাকুরের বংশধর এবং সাধু ঠাকুরের ভক্ত শ্রী হীরাবতী মোহন সিংহ মহাশয় এবং আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি, আগরতলা থেকে আগত প্রাক্তন সংস্কৃত কলেজের ভাইস প্রিন্সিপাল ইনচার্জ, সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ইনচার্জ শ্রী নিরুপমা শর্মা মহাশয় এবং আজকের ধর্মীয় অনুষ্ঠানে আসাম, বাংলাদেশ, ত্রিপুরা, কাশাড়, মহারাষ্ট্র থেকে আগত ভক্তবৃন্দ, সবাইকে আমার অন্তরের সহিত এবং সাধু বাবার বংশ আমি এতটুকুই গর্ববোধ করছি যে সাধু বাবার রক্ত আমার শরীরে আছে। এই হিসাবে আজকে সবার এই সাধু বাবার স্বপ্ন এবং গোবিন্দের সেবা পূজার যে আয়োজন, এই মন্দির প্রতিষ্ঠান যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত হোক এবং বাঁচিয়ে রাখতে পারি তার কামনা করে আজকের ভক্তবৃন্দের কাছে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই। তো এখানে আমাদের পাঠক, গোবিন্দ মন্দিরের পাঠক বিস্তারিতভাবে নবদ্বীপের সমস্ত কিছু আলোচনা করেছে। কিছু কিছু আমরা এইসব বিষয়ে আমাদের যতটুকু বয়স, এই বয়সে আমরা আজকে নবদ্বীপের চিত্র, আজকে থেকে প্রায় 300-400 বছর আগে এই নবদ্বীপের পরিবেশ কি ছিল আমরা কিছুই জানতাম না। এবং আমাদের যে বয়স, এই বয়সে আমরা নবদ্বীপের এবং তীর্থস্থানগুলা আমরা কিছুই জানার মতো প্রয়োজন মনে করি নাই এখনো। কিন্তু আমরা এতটুকুই জানি যে আমাদের পূর্বপুরুষেরা এই নবদ্বীপ ধামে আসার জন্য তাদের সামাজিকতা এবং তাদের কলা কৃষ্টি এবং তাদের কালচার সমস্ত কিছু রক্ষা করার ক্ষেত্রে যে যে ভূমিকা পালন করেছে সেটা সম্পর্কে কিছু না কিছু আমাদের অভিজ্ঞতা আছে এবং বলতে পারি। এই নবদ্বীপে আসার জন্য, দর্শন করার জন্য, গোবিন্দের মন্দিরেই হোক, এখানে নবদ্বীপবাসী তাদের দর্শনেই হোক বা বিভিন্ন মন্দির আছে সেই মন্দিরে দর্শনেই হোক, প্রথমত পৃথিবীর লোককে উদ্ধার করা
প্রথমত এই নবদ্বীপ ধামে আসে তারা সমস্ত পিতৃলোকের কাজ সম্পন্ন করতেন। পরবর্তী সময়ে অন্য কোথাও হয়তো চলে যেতেন, কিন্তু প্রথমত আমরা এতটুকুই জানি এই নবদ্বীপেই আসতে হয়। তাহলে আজকে আমাদের পাঠক যেভাবে বিস্তারিতভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছে, যেগুলো একটা আমরা জানতাম, যে কোনো একটা জিনিস ভালো উদ্দেশ্য বাস্তবায়িত করতে গেলে প্রথমত বাধা আসে। এই বাধা থেকে এই বাধা কাটিয়ে আমাদের উঠতে হয়। আমাদের পূর্বপুরুষ এবং আমাদের সংস্কৃতি আমাদেরকে, বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, অন্য জাতিগোষ্ঠী আমি বলতে পারি না, বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, আমরা ধর্মাবলম্বী, আমরা ভগবান ছাড়া এবং রাধারানী ছাড়া আমরা কিছুই জানি না। আমরা জানতাম এই মন্দিরকে রক্ষা করার জন্য এবং এই মন্দির ছাড়া আমাদের কোনো কর্মই আমাদের সম্পন্ন হয় না। তার জন্য যখন আজকে থেকে প্রায় 500 বছর আগে যখন মণিপুর রাজ্য আমরা পরিত্যাগ করেছিল আমাদের পূর্বপুরুষেরা, তখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে কোথাও কেউ গিয়েছিল বাংলাদেশ, কেউ গিয়েছিল আসাম, কেউ গিয়েছিল বার্মা, কেউ গিয়েছিল কোথাও অন্য জায়গায়, অজানা জায়গায় এখনো আমাদের অজানা হয়ে আছে। কিন্তু আমরা যেখানেই যাই, আমরা যেখানেই গিয়েছে আমাদের পূর্বপুরুষেরা প্রথমত আমাদের একটা প্রথম কাজ জঙ্গল আবাদ করে নিজের একটা ছোট্ট ঘর করা এবং সবাই মিলে একটা মন্দির গঠন করা। মন্দিরের সঙ্গে আমাদের কমিউনিটি হল, যেটা আজকে আমরা ইংরেজিতে উচ্চারণ করি, আমরা সবাই মিলে ধর্ম আলোচনা, সামাজিক আলোচনা, বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য আমরা মন্দিরের পাশে আমরা কমিউনিটি হল, সেই কমিউনিটি হল এবং সেই মণ্ডপ, যেটাকে আমরা মণ্ডপ বলি, এই মণ্ডপ এবং মন্দির আমাদের প্রথম কাজ। জঙ্গল আবাদ করে আমাদের এই কাজ শুরু করেছিল। এই পৃথিবীতে প্রথম একটা জাতিগোষ্ঠী, যে জাতিগোষ্ঠী ভগবানকে বিশ্বাস করেছিল, ভগবানের সেবা পূজার আদেশ পেয়েছিল, বিষ্ণুর পূজার আদেশ পেয়েছিল, সেই সুবাদে প্রথম চিন্তা আমাদের পূর্বপুরুষের মাথায় প্রথম চিন্তা ছিল আমাদের মধ্যে একটা মন্দির, যেখানে আমরা ভগবানকে প্রথমত দর্শন করে আমাদের পরবর্তী জীবনে এবং সংসারের সমস্ত কাজকর্ম আমরা ভগবানের কাছে সমর্পণ করে আমরা সমস্ত কিছুই আমরা করতে পারি। তার জন্য এই প্রচেষ্টাগুলো ছিল। তো তখন থেকে আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল যে মন্দিরকে কিভাবে রক্ষা করা এবং মণ্ডপকে কিভাবে রক্ষা করা। এই মণ্ডপের মধ্যে আমাদের সমাজের সমস্ত কিছু, বিচার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই মন্দিরে মণ্ডপের মধ্যে। তো আজকে আমরা যুগের সঙ্গে যুগের পরিবর্তন হয়। তখনের দিনে ভুবনেশ্বর সাধু ঠাকুর অতি সহজ পন্থা বের করে দিয়েছিল। আমরা জানতাম, বিষ্ণু পূজায় জানতাম আমরা, এবং বিষ্ণু পূজা করতে গিয়ে আমাদের কি কি করণীয়, নিয়মাবলী সমস্ত কিছুই বেশিরভাগ মানুষের অজানা ছিল। শুধু সমর্পণটাই ছিল জানা, ভগবানের চরণে সমর্পণ করা নিজেকে, এটাই শুধু জানা ছিল। তখন জানতাম সাধু বাবার এই গোবিন্দার্চন চূড়ামণি যখনই আমরা শুরু করি হাতে নিয়ে, যখন আমরা একটা পাতা দুটা পাতা খুলে আমরা তখন দেখি, তখন আমরা দেখতাম এই
সাধু ঠাকুর, তার জন্মস্থান কাছাড় জেলার বারোপুয়া গ্রামে, কাঠিগড়া থানা। সেই জায়গা জঙ্গল, সেই জঙ্গলের একটা গ্রাম থেকে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে পায়ে হাঁটে প্রায় 365 কিলোমিটার পায়ে হেঁটে আগরতলা। তখন ছিল রাজার শাসন। তখন রাজার শাসনের মধ্যে মণিপুর থেকে একটা বিগ্রহ নিয়ে এসে তখন একটা মন্দির প্রতিষ্ঠা করেছিল সে রাধা মাধব নামে। সেই মন্দিরে একজন পণ্ডিত ছিলেন ব্রাহ্মণ হিসাবে। সেই ব্রাহ্মণ একজন পণ্ডিত, সেই পণ্ডিতের খোঁজে সাধু বাবা 365 কিলোমিটার পায়ে হেঁটে সেই আগরতলার সে সংস্কৃত টুল পড়ার সুযোগ নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু ক্ষত্রিয় হিসাবে সেখানে গিয়ে সাধু বাবাকে প্রথমত সেখানে স্থান মেলেনি। সাধু বাবার নিজের ইচ্ছা এবং আত্মপ্রকাশ, প্রচেষ্টা, সমস্ত কিছু তার কঠোর পরিশ্রম করে সেখানে সেই টুল পড়ার সুযোগ নিয়েছিল। তখনই সেই টুল পড়ার সুযোগের মধ্যে সাধু বাবাকে সাধু বাবার পরিচয় পেয়েছিল সেই পণ্ডিত ব্রাহ্মণ, যিনি সেই রাধা মাধব মন্দিরের সেবায়ী হিসাবে এবং ব্রাহ্মণ হিসাবে মহারাজা এখানে স্থাপন করেছিল, এখানে নিযুক্ত করেছিল। সেই ব্রাহ্মণ সাধু বাবাকে, সাধু বাবার সেবা পূজা, তার ভক্তি, তার ব্যবহার, তার পাণ্ডিত্য, তার জ্ঞান, সমস্ত কিছু জেনে সাধু বাবাকে বলেছিল, ভুবনেশ্বর, আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি, আমি অপরাধ করেছি তোমার কাছে, তোমার মতো একজন শিষ্য পেয়ে আমি অত্যন্ত ধন্য হলাম। সেদিন থেকে বিদায় নিয়ে সেই আগরতলা শহর থেকে বিদায় নিয়ে পায়ে হেঁটে সে পঞ্চক্রোশ পরিক্রমায় বেরিয়েছিলেন সেই সাধু বাবা। তো আজকে কথা প্রসঙ্গে আমি এখানে ধর্ম সম্পর্কে আমার যে অনেক জ্ঞানী ব্যক্তি আমার বাবার সমান এখানে, যেখানে আমার ধর্ম সম্পর্কে এবং সাধু বাবা সম্পর্কে এখানে ব্যক্ত করাটা আমার পক্ষে খুবই কঠিন। কিন্তু আজকে কথা প্রসঙ্গে এই মাঘী পূর্ণিমা তিথিতে আমাদেরকে এখানে সেবাই যে ময়লা সিংহ আমার কাকা সম্পর্কে কাকা, এই কাকা যখন আবেদন করেছিল আজকে থেকে প্রায় 6 মাস আগে, বলেছিল আমরা এভাবে একটা মাঘী পূর্ণিমা তিথিতে আমরা এখানে ধর্মীয় আলোচনা এবং মন্দির সম্পর্কে আমরা আলোচনা একটা আয়োজন করব, তোমরা থাকলে আমাদের সুবিধা হবে। আমরা কথা দিয়েছিলাম আমরা আসবো, কিন্তু আমরা আসবো যে এখানে আমাদের ধর্ম সম্পর্কে আলোচনা, আমাদের সেই জ্ঞান ভান্ডার নিয়ে আমরা আসিনি এবং সেই ভান্ডারও নেই আমার কাছে। কিন্তু আজকে আলোচনা প্রসঙ্গে আমি আমার গুরুদেবের কাছে কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমার সাধু বাবা যে অতি সহজ পদ্ধতিতে ভগবানের কাছে বা ভগবানকে স্মরণ করা, এই গোবিন্দকে স্মরণ করা একটা সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা কিভাবে আমরা প্রতি ঘরে ঘরে আমরা পৌঁছে দিই, সমাজকে আমরা পরিবর্তন করার জন্য, সুস্থ সমাজ তৈরি করার জন্য আমাদের একটাই পথ, এই সাধু বাবার পথকে গ্রহণ করা এবং সাধু বাবার পথকে আমরা ব্যবহার করা। তো গুরুদেব আজকে কথা প্রসঙ্গে বলেছিলেন যে নাম
না, যার জন্য প্রথমত নাম নিতে হবে। তখন আমার মনের মধ্যে গুরুদেবের কথা তখন আমি ফেলতেও পারিনি, বা না বললে তো অপরাধ। এতটুকুই জানি গুরুদেবের কথা আমি না বলাটা আমার ক্ষমতা নেই, এটা মহা অপরাধ, যার জন্য আমি কিছু কথা বলি। কিন্তু আজকে কথা প্রসঙ্গে এখানে আলোচনা চক্রে আমার বলতে বাধ্য হয়েছি যে এই কবিকাঞ্চন চূড়ামণি যখন আমার বয়স 6 থেকে 8 বছর, যেখানে আজকে সাধু ঠাকুরের পরম শিষ্য তনুদেব বর্মা, কি পরম শিষ্য কৃষ্ণকুমার দেব বর্মা, উনি প্রথমে সাধু ঠাকুরের জন্মস্থানে একটা গোবিন্দের একটা মন্দির প্রতিষ্ঠান করার জন্য গিয়েছিল। তখন আমরা জন্মও হয়নি। আমরা জন্মের পরে দেখেছি সেখানে আমাদের বাড়ির সামনে আমাদের একটা মন্দির আছে, যেখানে সাধু ঠাকুর আছে, যেখানে গোবিন্দে আছে। গোবিন্দের সেবা পূজা করতেন আমার দাদু, যিনি ছিলেন আমার সেই দাদুই এই গোবিন্দের সেবা পূজা এবং সাধু ঠাকুরের সেবা পূজা সমস্ত কিছু দায়িত্ব পালন করেছিলেন। ছোটবেলায় দেখতাম যখন দাদু মারা যায়, বিষ্ণুপ্রিয়া মণিপুরী এমন একটা সমাজ, জানে আমাদের পূর্বপুরুষেরা একটা পথ দেখিয়ে দিয়েছিল। আমাদের ভগবানের সেবা, ভগবানের চিন্তা ছাড়া আমাদের উদ্ধারের পথ নেই, রাস্তা নেই আমাদের। তারপরও চোখ বুঝে সেই রাস্তাটাকে ভোলার চেষ্টা করেছিল, হয়তো অজানা বা অজ্ঞানের কারণেই হতে পারে, কি কারণে জানি না। সেদিন এই সাধু ঠাকুরের মন্দির, গোবিন্দের মন্দির, সাধু ঠাকুরের জন্মস্থানে কৃষ্ণকুমার দেববর্মা নবদ্বীপ থেকে গিয়ে সেখানে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি গোষ্ঠীকে চোখ মেলার জন্য, চোখে মণি ফুটিয়ে দেওয়ার জন্য, দিক নির্ণয় করে দেওয়ার জন্য, ভগবানের পাশে যাওয়ার জন্য বলা প্রসঙ্গটা হচ্ছে। সেদিন জানি না কত বছর আগে সেই মন্দির করেছিল। আমার বয়স যখন 6 থেকে 8 বছর, সাধু বাবার বিগ্রহের উপর এবং গোবিন্দের বিগ্রহের উপর বৃষ্টি পড়া শুরু করেছিল। সেই মন্দিরের উপরে ছলের ছাউনি, সেই ছলের ছাউনি নষ্ট হয়ে সেখানে জল পড়েছিল, গোবিন্দকে রাখার মতো জায়গা ছিল না। তখন আমার মা, আজকে আমার মা নেই, আমার মা এই গোবিন্দের এবং সাধু ঠাকুরের উপরে যে বৃষ্টি পড়েছিল সহ্য করতে না পেরে ঘরের একটা উঠানের একটা কোণার মধ্যে ছোট্ট একটা ঘর করে, মা নিজে একটা ঘর করে সেখানে গোবিন্দ এবং সাধু ঠাকুরকে বসিয়ে অন্তত প্রদীপটা সকাল এবং বিকাল প্রদীপটা দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। সেদিন নিজেকে দায়িত্ব নিয়ে মনে করেছিলাম আমি বিরাট দায়িত্ব পেয়েছি, বিরাট ক্ষমতা পেয়েছি, বিরাট অধিকার পেয়েছি। সাধু ঠাকুরকে পূজা করবো, গোবিন্দকে পূজা করবো। জানি না গোবিন্দকে পূজা করলে আমি কি পাবো, কি পাবো, সাধু ঠাকুরের পূজা করলে আমি কি পাবো, কি কিছুই জানি না। শুধু এটাই আমার আনন্দ, গোবিন্দকে পূজা করতে পেরেছি, সাধু ঠাকুরকে পূজা করতে পেরেছি।
পণ্ডিতের ঘরে বিরাট একজন সংস্কৃত বুঝে। আজকে যদি আমার এই দুর্বল সমাজের কাছে যদি আমি এই সাধু ঠাকুরের নিজের মুখের বাণী এবং গোবিন্দের সেবা পূজার্থে নিজের শত শত বছর কঠোর সংগ্রাম করে, কঠোর লড়াই করে এই নীতি গ্রহণ করেছিলেন এবং এই নীতি, এই সেবা পূজার নিয়ম অতি সহজে অন্তত ভক্তের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। আজকে সেই স্বপ্নটা যদি আমরা আজকে প্রতি ঘরে ঘরে আমরা যদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তাহলে আমাদের সার্থক হবে। আমরা আজকে যেভাবে সাধু ঠাকুর এখানে প্রতিষ্ঠান করে দিয়ে গেছেন আমরা কিছুই করতে পারিনি, তার একটুকু পরিবর্তন করতে পারিনি। জানি না কেন পারিনি, আমাদের অক্ষমতা, আমাদের ক্ষমতা থাকার পরেও আমরা হয়তো আমরা নিজের স্বার্থের উপর ডুবে আছি, আমরা সবাই নিজের সংসারকে নিয়ে সবাই ব্যস্ত আছি। কিন্তু আজকে সাধু ঠাকুর আজকে প্রায় 500 বছর আগে চিন্তা করেছিল এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ অন্তত তাদের পিতৃলোককে উদ্ধার করার জন্য একটা বসার জায়গা, একটা চিন্তা মাথায় রেখে আজকে এই গোবিন্দ মন্দিরকে প্রতিষ্ঠান করেছিল। হ্যাঁ, সত্যি এই নবদ্বীপবাসী এই প্রতিষ্ঠানকে রক্ষা করার ক্ষেত্রে এই নবদ্বীপবাসী অত্যন্ত সহযোগিতার হাত বাড়িয়েছে। তা না হলে আজকে এই গোবিন্দ মন্দির আজকে এইভাবে আমরা পাই। আজকে আমরা তাদের সুবাদে, এই নবদ্বীপবাসীর সুবাদে, তাদের সহযোগিতায় আজকে আমরা বলতে পারি আমাদেরও একটা গোবিন্দ মন্দির আছে, যেখানে আমরা গেলে আমরা মনের শান্তি এবং মনের পাপ মুক্ত করতে পারি এবং পিতৃলোককে উদ্ধার করার একটা আমাদের স্থান আছে, জায়গা আছে। আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমরা যে সমাজের মধ্যে, আমরা যে যুগের সঙ্গে যুগ তাল মিলিয়ে আমরা যেভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে আমরা আমাদের প্রজন্ম, আমাদের সন্তানদের দিগকে আমরা যে রাস্তার দিকে ঠেলিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেই দিক থেকে আমাদের একমাত্র ফিরিয়ে নিয়ে আজকে আমাদের সেই পুরানো, সেই আমাদের যে আমাদের পিতৃলোকেরা, আমাদের যারা অভিভাবক যারা আছে, তারা যে সুস্থ সমাজ গড়েছিল, সুস্থ সমাজে দিয়ে গিয়েছিল, সেই সমাজের মধ্যে আমাদের প্রজন্মকে ফিরিয়ে আনার একমাত্র রাস্তা এই গোবিন্দার্চন চূড়ামণি। যে গোবিন্দার্চন চূড়ামণিকে একবার হাতে নেবে অন্তত তার মনে প্রাণে স্থির থাকবে যে গোবিন্দের সেবা করতে হবে। এই গোবিন্দের সেবা ছাড়া এই রাস্তা, এই মানুষের মুক্তির পথ কোথাও নেই। এই অন্তত এই মানসিকতা নিয়ে যাদের সমাজে আমাদের প্রজন্মের, আমাদের সন্তান যারা আছে তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য আমি আমার আলোচনা আমার দীর্ঘায়িত করছি না। আমরা চেষ্টা করব, আমরা অত্যন্ত অনেক দূরে, এখান থেকে অনেক দূরে আমরা আজকে ইচ্ছা থাকলে পর আমরা এই তিথিতে সমস্ত যারা সাধু ঠাকুরের যারা ভক্ত শিষ্য যারা আছে তাদেরকে সবাইকে উপস্থিত করার চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা অসাধ্য হয়ে গেছে। সবাই তো সমান না, সবাই আসতে পারে না, দূর থেকে চলে আসবে, সবার সামর্থ্য নেই। কিন্তু তারপরও আমাদের মনে প্রাণে চেষ্টা করছি আমরা এই গোবিন্দ মন্দিরকে রক্ষা করার জন্য। এখানে যারা কমিটি আছে, মন্দির কমিটি আছে, এই মন্দির কমিটিকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, কাছাড়, বোম্বে সমস্ত দিক থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে যাতে এই মন্দির প্রতিষ্ঠানটা রক্ষা করতে পারি। এবং বিশেষ করে এখানে যারা নবদ্বীপবাসী যারা আছে তাদের সহযোগিতা অত্যন্ত দরকার। এবং আজকের দিনে আমরা এই নবদ্বীপবাসী যে মন্দিরটাকে রক্ষা করার জন্য যে ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তাদের প্রতি এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির পক্ষ থেকে এই কথাটুকু বলে। আলোচনার অনেক কিছু আছে, থাকতে পারে, কিন্তু আজকে এখানে যারা ভক্তরা আছেন সবাই হয়তো
আলোচনার ইচ্ছা প্রকাশ করবেন, সবার মত প্রকাশ করবেন। আমরা নিমিত্ত আমরা কিছুই জানি না, গোবিন্দ সম্পর্কে আমরা কিছুই জানি না। বিশেষ করে আজকে গৌরমোহন সাহা যে ভূমিকাটা নিয়েছে এই মন্দির রক্ষা করার ক্ষেত্রে আমরা চিরকৃতজ্ঞ। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, এই সমাজ চিরকৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করব। আমরা যাতে আমরা ভবিষ্যতে এই গৌরমোহন সাহার মতো একজন দায়িত্বপূর্ণ লোক আমরা যাতে ভবিষ্যতেও আমরা রাখতে পারি এবং পাই যাতে কাছে, তার জন্য আমি সবাই কমিটির কাছে আমি আবেদন রাখবো যাতে মন্দির সুস্থ পরিচালনা করতে পারে। তার জন্য সুস্থভাবে পরিচালনা করার জন্য যে কমিটিটা করবেন সেই কমিটিকে অন্তত পরামর্শ দেওয়ার জন্য আপনারা দূরে থেকে পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এই কামনাটুকু করে আমি সবাইকে আবার